আসসালামু আলাইকুম সবাইকে। পরিমিতির আরও একটি লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের পরিমিতির এই অংশে আমরা বিভিন্ন ধরনের ঘনবস্তুর ক্ষেত্রফল, আয়তন এবং এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করা শিখব। তো এরই ধারাবাহিকতায় আমরা প্রথমে একটি আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য, এর সমগ্র তলের ক্ষেত্রফল এবং এর আয়তন নির্ণয় করা শিখব। আয়তাকার ঘনবস্তু কি? তিন জোড়া, এক জোড়া, এবারকে একটু খুব ভালোভাবে লক্ষ্য করবা। কিন্তু প্রথমে এই যে তিন জোড়া, সো তিন জোড়া মানে কি? ছয়টি, কিন্তু তিন জোড়া সমান্তরাল আয়তাকার সমতল পৃষ্ঠ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে আমরা আয়তাকার ঘনবস্তু বলি। এই আয়তাকার ঘনবস্তু বলো বা বিভিন্ন ধরনের ঘনবস্তুর ভিতরে মূলত আমরা আয়তাকার ঘনবস্তু, ঘনক এবং বেলন, এই তিনটা অংশ আমরা এই চ্যাপ্টারে পড়বো। সো যেটা দেখা যায় যে তোমরা সাধারণত সূত্রগুলো মুখস্থ করে আসো, 3 ডাইমেনশনাল একটা ব্যাপার তুমি বুঝতে পারতেছো এখানে। সো খুব একটা বোঝা তোমাদের হয়ে ওঠে না, বাট আজকের লেকচারে আমি তোমাদেরকে প্রতিটা বিষয় খুঁটিনাটি সহ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা প্রথমে একটি আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য, এই সমগ্র বস্তুর ক্ষেত্রফল এবং এর আয়তন নির্ণয় করাটা শিখে ফেলি। তোমরা দেখতে পাচ্ছ যেখানে এ বি সি ডি ই এফ জি এইচ একটি আয়তাকার ঘনবস্তু, যেখানে এ বি অর্থাৎ এই তিনটি বাহুর দৈর্ঘ্য দেখো, এ বি বি সি এবং হচ্ছে আমাদের সি এফ, এই তিনটি বাহুর দৈর্ঘ্য আমাকে দেওয়া আছে, এ বি এবং সি। এবং কিন্তু লক্ষণীয় কিন্তু সি এফ আর এইচ একই কথা, এ বি ই এফ একই কথা এবং বি সি এবং আমাদের এডি কিন্তু একই কথা। সো এই বাহুগুলোর দৈর্ঘ্য আমাকে দেওয়া আছে, আমাকে এর কর্ণের দৈর্ঘ্য, এখানে কর্ণ কোনটা জানো? আমাদের কর্ণ হচ্ছে কি এ এফ। বিষয়গুলো দেখতে একেবারে খুবই অসম্ভব একটা ব্যাপার, যেহেতু 3 ডাইমেনশনাল। সো তোমাদের আমি একটা আয়তাকার একটা ঘনবস্তু দেখাচ্ছি, যে এই যে দেখো একটা বস্তু আমাদের তোমরা দেখতে পাচ্ছ, এই বস্তু একটা আয়তাকার ঘনবস্তু। সো আমি যদি এ বি সি ডি বলি, দেখো আমি এখান থেকে নামকরণটা করে ফেলি। একটা আমাদের কোণ হচ্ছে কি এ বি সি ডি। সো দেখো তুমি একটা এর ভিতরে তোমাদের দেখাইতে পারবো, আশা করতে যে হ্যাঁ দেখো এ বি সি ডি এবং ডি এর ওপরে হচ্ছে গিয়ে এফ বিন্দু, তারপরে এ এর ওপর আছে হচ্ছে গিয়ে আমাদের এইচ বিন্দু, এরপরে হচ্ছে গিয়ে বি এর ওপর আছে আমাদের সি, বি এর ওপর আছে হচ্ছে গিয়ে আমাদের জি এবং হচ্ছে গিয়ে আমাদের সি এর ওপর আছে এফ। সো এই হচ্ছে গিয়ে একটা দেখো আয়তাকার ঘনবস্তু এ বি সি ডি এবং যথারীতি আমাদের ই এফ জি এইচ, দেখো আমাদের একটা আয়তাকার ঘনবস্তু কিন্তু আসছে। তো এর কর্ণটা, কর্ণ মানে কি? দেখো এ এফ, এই দেখো এফ কিন্তু আমার এখানে সি এর ওপরে, সি এর ঠিক ওপরে হচ্ছে আমাদের এফ, সি এর ঠিক ওপরে আমাদের এফ। তার মানে এ থেকে একদম সরাসরি এফ পর্যন্ত যেটা আসবো, এইটাই হচ্ছে আমাদের একটা আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য। তো এই কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করার আগে প্রথমে আমরা যেটা শিখবো, আমাদের যে মানটা দরকার হবে সেটা দেখো, যে ত্রিভুজ এ সিবি, ত্রিভুজ এ সিবি একটি সমকোণী ত্রিভুজ। কিন্তু এটা কিন্তু দেখে একেবারেই বোঝার উপায় নাই যে এ সিবি। তুমি দেখো তো এই চিত্রটা তোমাকে আমি যখন দেখাবো এ সিবি, এটা কি দেখার উপায় আছে, যে বোঝার উপায় আছে যে ভাই এটা একটা সমকোণী ত্রিভুজ? বাট তুমি এখান থেকে যখন দেখবা, দেখো এ সিবি, এই যে আমি এ সিবি কিন্তু আমি এখানে আঁকায় ফেলতেছি। দেখো এখন দেখো তোমার কাছে কিন্তু খুব ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই যে এ বি সি, এই যে এ বি সি, এখন দেখো এই দেখো এই বি কোণটা কিন্তু আমাদের কি সমকোণ, এই যে বি কোণটা আমাদের সমকোণ। সো এখন কিন্তু তোমার কাছে ক্লিয়ার যে হ্যাঁ ভাইয়া, চিত্রটা থেকে না বোঝা গেলে বস্তুটা থেকে তুমি বুঝতে পারতেছো এ বি সি হচ্ছে কি আমাদের এক সমকোণ। সো সমকোণ ত্রিভুজে আমরা অতিভুজ কোণটা এসি হচ্ছে আমাদের অতিভুজ। তো তুমি তো এটা লিখতেই পারবা, অতিভুজের পর স্কোয়ার মানে কি এসি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। সো এখানে যেটা পাবো, এ বি মানে হচ্ছে আমাদের এ স্কোয়ার, বি সি স্কোয়ার মানে হচ্ছে আমাদের বি স্কোয়ার। ওকে, এই মানটুকু আমরা পাইলাম। এরপরে আমরা হচ্ছে কি এ সি এফ, এ ত্রিভুজ এ সি এফ নেব। দেখো ত্রিভুজ এ সি এফ, ত্রিভুজ এ সি এফ এইটাও হচ্ছে কি আমাদের কি একটা, এইটাও কিন্তু আমার একটা সমকোণী ত্রিভুজ। কিভাবে? দেখো এ বিন্দু, দেখো তোমরা এখান থেকে দেখতে পাবা হয়তো বা এ সি এবং এফ। দেখো এ এখানে আছে, এটা সি এবং এটা হচ্ছে আমাদের এফ। তো তুমি যখন এই এফ থেকে হচ্ছে গিয়ে তুমি যখন এফ যোগ করে দিবা, তখন এখানে যে কোণটা উৎপন্ন হবে সিতে, সেই কোণটা হবে সমকোণ অ্যাকচুয়ালি, ঠিক আছে? সো এটা তোমার যদি দেখে মানে মনে নাও হয়, বাট আসলেও হচ্ছে কি বাস্তবে অর্থে যখন তুমি কাছে থেকে দেখবা, সেটা হচ্ছে কি একটা সমকোণী উৎপন্ন হবে। এই দেখুন এটা তো বুঝতে পারতো, দেখো এখানে কিন্তু অনেকটা বোঝা যায় যে এই কোণটা আমাদের একটা সমকোণী উৎপন্ন হয় আলটিমেটলি, ঠিক আছে? তো এই হচ্ছে কি আমাদের ব্যাপারটা গেছে এসিএফ। তো এসিএফ এও কিন্তু আমি সেই পিথাগোরাস সূত্রটা ইউজ করতে পারবো, যেটা হচ্ছে কি ছিল আমাদের অতিভুজ হবে এ এফ, এখানে এ এফ স্কোয়ার সমান, দেখো এ সি এফ, এখানে অতিভুজ হবে আমাদের এ এফ, তাহলে এ এফ স্কোয়ার সমান এ সি স্কোয়ার প্লাস সি এফ স্কোয়ার, এ সি স্কোয়ার প্লাস সি এফ স্কোয়ার। তো এ সি স্কোয়ার মানে কিন্তু আগে আমরা বের করে নিচ্ছি, সেটা হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর সি এফ এর মান হচ্ছে কি সি, সেটা স্কোয়ার।
তো আলটিমেটলি এ এফ মানে কর্ণের দৈর্ঘ্য কী হবে √a² প্লাস b² প্লাস c²। তো এইটাই কিন্তু আমার একটা আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য। হ্যাঁ, তো আশা করি বিষয়টা তোমরা সকলে বুঝতে পারছো। একটু ধরাটা কঠিন যেহেতু 3 ডাইমেনশনাল কাঠামো বারবার বলতেছি, তারপরেও আমি এই পুরো চ্যাপ্টারটা ঠিক যতটা বস্তু কেন্দ্রিক তোমাকে দেখানো যায় আমি তোমাকে ভিউটা দেখানোর চেষ্টা করব। এরপরে হচ্ছে আসলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল মানে কি, দেখো এখানে কয়টা পৃষ্ঠ আছে, 3 জোড়া, মানে কি 6টা পৃষ্ঠ আছে না। এবং এটা খুবই কমন সেন্স। দেখো এই যে একটা পৃষ্ঠ, এই যে একটা পৃষ্ঠ, এই পৃষ্ঠের ঠিক উপরে কিন্তু একটা ঢাকনা থাকবে না, আমি ঢাকনাটা এখানে নাই, মানে ঢাকনাটা যদি থাকতো তাহলে কি একটা পৃষ্ঠ হইতো। সো এই একটা পৃষ্ঠ, এটার অপোজিট একটা পৃষ্ঠ, দুইটা। এই দেখো একটা পৃষ্ঠ, 3টা, এই একটা 4টা, এই একটা 5টা, এই পাশে একটা 6টা, যে এইটা 6টা। তো দেখো 6টা পৃষ্ঠ দ্বারা কিন্তু একটা আয়তাকার ঘনবস্তু গঠিত হচ্ছে। সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল মানে কি, যে এই সবগুলা পৃষ্ঠের ক্ষেত্রফল কি হবে। একটা বিষয় কি তুমি খেয়াল করতে পারতেছো যে এই জায়গায় আমাদের 6টা পৃষ্ঠ তো বটে, বাট এই 6টা পৃষ্ঠে কিন্তু একটা আয়তক্ষেত্র। দেখো এইটা একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র, এইটা একটা আয়তক্ষেত্র, এইটা একটা আয়তক্ষেত্র। যে পৃষ্ঠটা তুমি নাও না কেন এটা কিন্তু প্রতিটাই কি হবে একটা আয়তক্ষেত্র। তো আমরা হচ্ছে এখান থেকে তোমাকে আমি চিত্র আঁকায় দেখাই দিই যে এ বি দৈর্ঘ্য দেওয়া আছে আমাকে এ, আর বি সি দৈর্ঘ্য দেওয়া আছে আমাকে বি। দেখো আমি এই যে পৃষ্ঠটার ক্ষেত্রফল তোমাকে বের করে দেখাই দেবো আর কি, যে এ বি সি ডি। দেখো এখানে পৃষ্ঠ আছে অনেকগুলো পৃষ্ঠ আছে, এ বি সি ডি একটা পৃষ্ঠ, তারপরে সি ডি ই এফ একটা পৃষ্ঠ, এ ডি ই এফ একটা পৃষ্ঠ। সো এবং প্রতিটার অপোজিটে একটা করে পৃষ্ঠ আছে, মোট 6টা পৃষ্ঠ আছে। তো আমি তোমাকে একটার ক্ষেত্রফল আমি তোমাকে দেখাই দিই। দেখো যে এ বি সি ডিটা তুমি কিন্তু দেখতে পাচ্ছ যে এ বি সি ডি, এটার ক্ষেত্রফলটা কি হবে, এটা আয়তাকার ঘনবস্তু। আয়তাকার ক্ষেত্রফল কি হয়, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো দৈর্ঘ্য হচ্ছে আমাদের এ, প্রস্থ হচ্ছে আমাদের বি। তাহলে এই একটা পৃষ্ঠের ক্ষেত্রফল কি হবে এ বি, এই তার মানে এই পৃষ্ঠটার ক্ষেত্রফল কি হবে এ বি। এবং এইটার অপোজিটে যে পৃষ্ঠটা থাকবে, যে অর্থাৎ এটা ঢাকনাটা, এটার ক্ষেত্রফল কি হবে সেই এ বি হবে। তার মানে দেখো তুমি অলরেডি দুইটা, একটা পৃষ্ঠ পাইলা এ বি, এটার অপোজিটে কি পাইলা সেটাও পাইলা এ বি। তার মানে তুমি যেটা পাচ্ছ 2ab একটা পাই, মানে দুইটা পৃষ্ঠ কিন্তু অলরেডি তুমি ক্যালকুলেট করে ফেলছো। এই একটা পৃষ্ঠ এবং এটা যে ঢাকনাটা থাকবে সেই দুইটার ক্ষেত্রফল তুমি নির্ণয় করে ফেলছো। সিমিলারলি তুমি যখন এইখানে চিন্তা করবা এই এ ডি, এই একটা পৃষ্ঠ, এই যে এই একটা পৃষ্ঠ, এই যে এই পৃষ্ঠটা, এই পৃষ্ঠটা যখন তুমি চিন্তা করবা, এই যে এই পৃষ্ঠটা যখন তুমি চিন্তা করবা, তখন কিন্তু তোমার একটা এখানে আসবে। দেখো বি, প্রস্থটা বি, আর উচ্চতাটা হচ্ছে কি যদি সি হয়, দেখো উচ্চতা হচ্ছে আমাদের, উচ্চতা আমাদের সি, এই উচ্চতাটা আমাদের সি, আর এই প্রস্থটা কত আমাদের বি। তাহলে এই যে পৃষ্ঠটা, এই যে এই পৃষ্ঠ, দেখো সবাই দেখো এই পৃষ্ঠটা কি হবে আমাদের, আমাদের এখানে প্রস্থটা আছে হচ্ছে কি বি, উচ্চতা হচ্ছে আমাদের সি। সো প্রস্থ ইন্টু উচ্চতা, এটাও কিন্তু ক্ষেত্রফল। সো বি ইন্টু সি। এবং এইটার ঠিক অপোজিটে কোনটা আছে, যে এইটা, এইটারও কিন্তু ক্ষেত্রফল ঠিক সেম হবে। ঠিক আছে, সো এইটা বিসি, এটাও বিসি হবে। তাহলে এই দুইটার কি হবে, মোট 2BC হবে। সো প্লাস 2BC। তো আমি এখন পর্যন্ত কিন্তু 4টা ক্ষেত্রফল নির্ণয় করে ফেলছি, তো 4টা পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করে ফেলছি। আরেকটা ক্ষেত্র যেটা থাকবে এইটা, এই যে এইটা, এটা দেখো দৈর্ঘ্য হচ্ছে গিয়ে তোমার এ, আর প্রস্থ হচ্ছে উচ্চতা হচ্ছে গিয়ে সি। সো এ ইন্টু সি। এবং এটা ঠিক অপোজিটে যে এইটা আছে, এটারও হবে এসি, তার মানে এসি আর এসি কি হবে 2AC। সো 2AC, এটাই কিন্তু আমাদের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। এবং তুমি একটা 2 কমন নাও, তাহলে যেটা পাবা আলটিমেটলি এ বি প্লাস বিসি প্লাস সি। সো আশা করি সকলের বিষয়টা মনে থাকবে। আর যখন তুমি একটা বিষয় ভিজুয়ালাইজ করার চেষ্টা করবা বা ভিজুয়ালাইজ করে শিখবে, তখন ওই বিষয়টা আরও বেশি তোমার মনে থাকবে। তো একটা সমগ্র, একটা আয়তাকার ঘনবস্তু সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কি হবে 2 × AB প্লাস BC প্লাস CF। এরপর হচ্ছে কি আয়তন। আয়তন কোনো কিছু না ভাই, আয়তন একটা 3 ডাইমেনশনাল বিষয়, সেটা হচ্ছে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তো দৈর্ঘ্য হচ্ছে কি আমাদের এ, প্রস্থ হচ্ছে কি আমাদের বি, এবং উচ্চতা থেকে সি। সো ABC আয়তন সমান হচ্ছে কি ABC। এটাই কিন্তু হবে কি আমাদের একটা আয়তাকার ঘনবস্তুর আয়তন। ঠিক এখান থেকেই আমরা একটা বিশেষ ধরনের একটা আয়তাকার ঘনবস্তু তো ঠিক আছে, এখন আমরা একটা স্পেশাল একটা আয়তাকার ঘনবস্তু শিখবো। দেখো আমাদের এখানে যে আয়তাকার ঘনবস্তুর বাহুর দৈর্ঘ্য এ, এটা এ, এটা বি, একটা সি আমরা ধরে নিয়েছিলাম, তাই না? সো এই এ বি সি অর্থাৎ আয়তাকার ঘনবস্তুর প্রতিটা বাহুর দৈর্ঘ্য যখন সমান হয়ে যাবে, আয়তাকার ঘনবস্তুর এই প্রতিটা বাহুর দৈর্ঘ্য যখন সমান হয়ে যাবে, তখন আমরা সেটাকে কি বলে জানো, তখন আমরা সেটাকে বলি ঘনক। তো আমরা সেটাকে কি বলি, ঘনক। ঠিক আছে, তো ঘনকটা কাকে বলে আমি আরেকবার বলি। কোন একটি আয়তাকার ঘনবস্তুর সবগুলা বাহুর দৈর্ঘ্য যখন সমান হয়ে যাবে, সবগুলা বাহুর দৈর্ঘ্য সমান হয়ে যাবে মানে কি এ সমান সমান বি সমান সমান সি যখন হয়ে যাবে, তখন আমরা সেটাকে কি বলবো, একটা ঘনক বলবো, বা কিউব বলে। তোমরা কিন্তু যে কিউব মিলানো খেলো অনেক সময়, তাই না? ওইটা দেখবে একটা আয়তাকার ঘনবস্তু, এবং ওইটার প্রতিটা দৈর্ঘ্য কিন্তু একদম সমান। ঠিক আছে, এই যে আয়তাকার ঘনবস্তু আমরা যেটা শিখলাম, এই ঘনক, এই ঘনকেরও কিন্তু আমি এই কর্ণের দৈর্ঘ্য সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল এবং আয়তন বের করে ফেলতে পারবো। এবং এটা কিন্তু খুবই সহজ। দেখো এই ঘনক, ঠিক আছে নাম দিচ্ছি ঘনক, বাট সেটা এক প্রকার আয়তাকার ঘনবস্তু তো বটে, বাট তাহলে আমার ক্যালকুলেশনটা তো সেমই হবে। চেঞ্জটা কোথায় হবে, যখন এখানে এ বি সি যে বাহুর দৈর্ঘ্যটা ভিন্ন ছিল, এখানে বাহুর দৈর্ঘ্যটা সেম থাকবে।
তাহলে ঘনকের ক্ষেত্রে কর্ণ কি হবে? কর্ণ হবে দেখো রুট ওভার এ স্কোয়ার, বি আর সিটাও এখন ওই এ এ হয়ে যাবে, তাহলে প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আলটিমেটলি যেটা পাবা √3a পাবা। সিমিলারলি ক্ষেত্রফল দেখো, ক্ষেত্রফল যেটা তুমি পাবা, ক্ষেত্রফল কিন্তু এই যে 2 ইন্টু এটা কি হবে, বি এর জায়গায় আমি এ লিখে দিব, তাহলে এ স্কোয়ার হবে, এখানে ওই বি আর সি দুইটার জায়গায় আমি এ লিখে দেবো, তাহলে এখানেও এ স্কোয়ার হবে, এখানেও এ স্কোয়ার হবে, তাহলে এ স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার কি হয় 3a স্কোয়ার, দুই দ্বারা গুণ করলে কি হবে 6a স্কোয়ার, 6a স্কোয়ার। আর আয়তন যেটা বাকি থেকে গেল, আয়তন কিন্তু এ ইন্টু এ মানে কি হবে a কিউব, তাহলে ঘনকের আয়তনটা হয়ে যাবে কিন্তু আমাদের, ঘনকের আয়তন আমাদের হয়ে যাবে a কিউব। সো এই যে এখানে তিনটা সূত্র, অর্থাৎ ঘনকের তিনটা সূত্র এবং হচ্ছে গিয়ে তোমার আয়তন ঘনকের তিনটা সূত্র, এই তিনটা সূত্র কিন্তু তোমাকে অনেক বেশি ভালোভাবে মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে দেখবে যে তুমি ইনশাআল্লাহ রহমতে প্রতিটা ম্যাথ এই চ্যাপ্টারে করে ফেলতে পারবা। এখন আমরা ম্যাথে চলে যাবো। আমাদের আয়তাকার ঘনবস্তুর প্রথম ম্যাথটি আমাকে বলা আছে কি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 25 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটার, এর সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তন এবং কর্ণের দৈর্ঘ্য আমাকে নির্ণয় করতে বলছে। সো আমরা প্রথমে লিখতে পারি যে মনে করি আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য, আমরা কর্ণের দৈর্ঘ্য সমান কি, আমরা মনে করি একটা আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, দৈর্ঘ্যটাকে আমরা কি ধরি এ সমান সমান, সেটা কত হবে 25 সেন্টিমিটার, আমরা হচ্ছে গিয়ে প্রস্থ ধরে নিব বি, সেটা হচ্ছে গিয়ে আমাদের 20 সেন্টিমিটার এবং উচ্চতা সেটা আমরা ধরে নেব কত সি, এটা হচ্ছে আমাদের 15 সেন্টিমিটার। ওকে, এখন আমাকে বের করতে বলতেছে সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তন এবং কর্ণের দৈর্ঘ্য। আমাদের কিচ্ছু করতে হবে না, আমরা কিন্তু মাত্রই সূত্র শিখে আসছে, সেটা আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল কি জানি, অতএব আয়তাকার ঘনবস্তু লিখতে পারো সামনে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল হবে আমাদের কি 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। সো আমি একটু বিসি আর সি এটা আগে বেশি লিখছি, কোনো সমস্যা নেই, এবং এটা অবশ্যই বর্গ সেন্টিমিটার। এরপরে তুমি জাস্ট মানটা বসাই দিবা, এর মান হচ্ছে গিয়ে 25 আর বি এর মান হচ্ছে গিয়ে 20, তাহলে 25 আর 20 যদি তুমি গুণ করে দাও তাহলে কিন্তু তুমি পেয়ে যাবা হচ্ছে গিয়ে 500, আমি একবার লিখে দিলাম 500 প্লাস বিসি আগে লিখি, বি আর সি যদি আমি গুণ করি 20 আর 15 যদি গুণ করি তাহলে কত হবে 300, হ্যাঁ লিখে ফেলি। এবার সি এ মানে 15 আর 25 যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব হচ্ছে গিয়ে 4, আমরা অবশ্যই ক্যালকুলেটর দিয়ে করে নিব, তোমরা অবশ্যই ক্যালকুলেটর করে নেবে যেন ভুল না হয় আর কি, ঠিক আছে? সো 25 এবং 15 করলে হবে 375, তাহলে এটা হচ্ছে আমাদের 375 বর্গ সেন্টিমিটার। সো এটা যদি আবার তুমি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশনটা করে ফেলো তাহলে যেটা আসবে 500 যোগ 300 যোগ 375 গুণন 2, তাহলে হচ্ছে 2350। সো এটা কিন্তু আমাদের 2350 বর্গ সেন্টিমিটার। এরপর আমরা যেটা বের করবো আয়তন, এবার আমরা কি বের করবো আয়তন, আয়তনের মধ্যে আমরা জানি জাস্ট এ বি সি অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, তাহলে আয়তনটা কি হবে আমাদের 25 গুণন 20 গুণন 15, সেটা তুমি পাবো হচ্ছে গিয়ে 500, আর 500 হচ্ছে গিয়ে 7500 হবে, এটা আমাদের 7500, এবং এটা হবে ঘন, আয়তন একক সবসময় কি ঘন একক হয়, ঠিক আছে? সেটা ঘন সেন্টিমিটার, ঘন মিটার, এইভাবে আমাদের হবে। সো এটা হবে ঘন সেন্টিমিটার। এরপর আমরা কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করব, কর্ণের দৈর্ঘ্য, কর্ণ হবে রুট ওভার কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এবং আমাদের মানটা বসাই দেবো, এটা হচ্ছে কি 25 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার, এবং এটার উপর অবশ্যই আমরা রুট দিয়ে দিব। এরপরে আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেট করে ফেলবো, সেটা হচ্ছে গিয়ে 25 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার, এবং এটাকে যদি আমরা রুট করে দেই আমরা যেটা পেয়ে যাবো 35.35 অর্থাৎ 35.35 সেন্টিমিটার প্রায় লিখে দিতে পারো। তো এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ছিল, যে এই যে আয়তকার ঘনবস্তু দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তোমাকে দেওয়া ছিল, তুমি হচ্ছে শুধুমাত্র কি করছো, তুমি এই সূত্রে বসে এই মানগুলো তুমি নির্ণয় করছো। আমাদের পরবর্তী অঙ্ক আমাদের বলতেছে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার অনুপাত যথাক্রমে 21:16:12, এর কর্ণের দৈর্ঘ্য আমাকে দেওয়া হচ্ছে 87 সেন্টিমিটার হলে এর সমগ্র তলের ক্ষেত্রফল আমাকে বের করতে বলতেছে। সো এখানে অধিকাংশ স্টুডেন্ট যে ভুলটা করে, আমাকে যে অনুপাতটা দেওয়া থাকে এই অনুপাতটাকে তারা ধরে নেয় যে দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 21, প্রস্থ 16 এবং হচ্ছে গিয়ে উচ্চতা 12, কিন্তু বিষয়টা কিন্তু এটা মোটেও না। অনুপাত তোমাকে যেখানে বলতেছে তার মানে হচ্ছে গিয়ে এই যে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার একটা সাধারণ রাশি আছে, একটা সাধারণ কি আছে রাশি আছে। সো এই যে সাধারণ রাশি কিন্তু অনুপাতে সবসময় থাকবে। এখন এই সাধারণ রাশি ধরো আমরা ধরে নিলাম এক্স, এখন এক্স এর মানের ওপর ডিপেন্ড করতেছে যে এটা কত হবে, ঠিক আছে? সো আমরা প্রথমে যেটা ধরে নিব, ধরি সাধারণ রাশি, ধরি সাধারণ রাশি,
সাধারণ রাশি মানে কি তিনটার ভিতরেই কমন, ঠিক আছে, সাধারণ রাশি সেটা হচ্ছে কি আমাদের এক্স। যদি এইটা হয় তাহলে এখন তুমি লিখতে পারবো অতএব দৈর্ঘ্য হবে 21x, প্রস্থ হবে আমাদের 16x এবং উচ্চতা হবে আমাদের 12x, ঠিক আছে। তো এই তিনটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা 21x 16x এবং 12x আমরা লিখতে পারবো। বেসিক্যালি বিষয়টা কি যে এক্স এর উপর ডিপেন্ড করবে যে আমার এই মানগুলা কি হবে। এক্স এর মান যদি 1 হয়ে যায় সামাও, ঠিক আছে, তখন কিন্তু এটা 21 16 বা 12 হবে, বাট দ্যাট ডাজেন্ট মিন এটা সবসময় হবে। এক্স এর মান যখন 2 3 4 হয়ে যাবে তখন কিন্তু এই মানগুলো তা থাকবে না, ঠিক আছে। তো তুমি অবশ্যই একটা সাধারণ দেখো নি যেখানে অনুপাত দেখবা, তুমি একটা সাধারণ রাশি এক্স ওয়াই জেড কিছু একটা ধরে নিয়ে তারপরে তুমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ধরবা। এখন তোমাকে দেওয়া আছে কি তোমাকে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, বাট আমরা আবার আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান কি জানি, রুট ওভার দৈর্ঘ্যের উপর স্কোয়ার প্লাস প্রস্থের উপর স্কোয়ার প্লাস উচ্চতার উপর স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি, প্রশ্ন মতে আমরা আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি জানি, দৈর্ঘ্যের উপর স্কোয়ার মানে কি দৈর্ঘ্য কত আমাদের 21x এটার উপর স্কোয়ার প্লাস প্রস্থ হচ্ছে আমাদের 16x এটার উপর স্কোয়ার প্লাস উচ্চতা আমাদের 12x এটার উপর স্কোয়ার। সো এটার উপর এবং রুট এই মানটা আমাকে কত দেওয়া আছে, আমাকে দেওয়া আছে কিন্তু 87। সো এখন তুমি ক্যালকুলেট করে দাও, 21কে স্কোয়ার করলে পাওয়া হচ্ছে গিয়ে 421x স্কোয়ার প্লাস এটা পাবা হচ্ছে গিয়ে 256x স্কোয়ার এবং এটা পাবা 144x স্কোয়ার অবশ্যই লিখে দিতে হবে এবং 87। সো এখানে তুমি আলটিমেটলি যেটা পেয়ে যাচ্ছ দেখো, এটা যদি যোগ করো তাহলে পেয়ে যাবে হচ্ছে গিয়ে 841x স্কোয়ার এবং এটা রুট চলে যাবে এবং এটা হবে 87। সো এখন দেখো 841কে যদি তুমি রুট করো তুমি পেয়ে যাবা 29 এবং এক্স স্কোয়ারকে রুট করলে তুমি কি পাবা, এক্স পাবা, ঠিক আছে। আর এখানে হচ্ছে কি 87, অতএব এক্স সমান সমান যেটা আসবে 87 ভাগ 29, সো পেয়ে যাবা 3। তো এক্স এর মান কিন্তু 3 হয়ে গেছে। এক্স এর মান 3 হওয়া মানে কি, এখন তুমি বলতে পারবা অতএব দৈর্ঘ্য কি হবে বলো তো, দৈর্ঘ্য হবে তোমার 21 × 3, তাহলে সেটা কত হবে আমাদের 63। প্রস্থ হবে হচ্ছে গিয়ে আমাদের 16 × 3, সেটা হবে আমাদের 48। এরপর আমাদের উচ্চতা হবে আমাদের দেখো, উচ্চতা হবে আমাদের 12 × 3 অর্থাৎ 36। তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা কিন্তু পেয়ে গেছি। এখন আমাদের যেটা কাঙ্ক্ষিত যে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল অতএব বা সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কি তোমার কাছে কোনো ব্যাপার হবে এখন, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে 2 × AB BC CA, তাহলে 2 × AB দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 63 × 48 প্লাস BC মানে 48 আর 36 গুণ হবে, তাহলে 48 36 প্লাস CA মানে হচ্ছে গিয়ে 36 আর 63, 36 এবং 63। তো এখন হচ্ছে গিয়ে আমি অবশ্যই ক্যালকুলেট করে দেবো, দেখো 63 গুণন 48 এর সাথে আমরা যোগ করে দেব 48 গুণন 36, এটার সাথে আমরা অবশ্যই যোগ করে দেব 36 গুণন 63। সো আমরা যদি গুণ করে দিই তাহলে এবং এটাকে অবশ্যই 2 দ্বারা গুণ করে দিলে আমরা পাবো 14040, তাহলে 14040 আমাদের বর্গ সেন্টিমিটার। সো এইটাই কিন্তু আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল। সো তুমি যদি এতটুকু অংশ বের করতে পারো বাকিটুকু কিন্তু তোমার কাছে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আমাদের পরবর্তী ম্যাথে আমাদের বলতেছে একটি আয়তাকার ঘনবস্তু 48 বর্গমিটার ভূমির ওপর দণ্ডায়মান, এর উচ্চতা 3 মিটার এবং কর্ণ 13 মিটার হলে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো। আমরা কিন্তু সকলে জানি যে একটা আয়তাকার ঘনবস্তু সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত, 2 × AB + BC + CA। এই যে 2 × AB + BC + CA এটা কিন্তু সমগ্র পৃষ্ঠ বা সমগ্র আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রফল। বাট এই যে আয়তাকার ঘনবস্তু, এই আয়তাকার ঘনবস্তু কিন্তু দেখো একটা ভূমির উপর দণ্ডায়মান, মানে এই যে ভূমিটা এই ভূমির উপর কিন্তু দেখো যে দাঁড়ায় আসছে, তাই না, এই যে বাকি যে বাহুগুলো এটা ভূমির উপর দণ্ডায়মান। সো এই যে এটা যে কতটুকু ক্ষেত্রফলের উপর দাঁড়ায় আছে এটাই আমাকে দেওয়া আছে যে 48 বর্গমিটার ক্ষেত্রফলের উপর দাঁড়ায় আছে আমাকে, ক্লিয়ার। সো প্রথমে আমরা যেটা ধরবো যে একটা আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এবং প্রস্থ A এবং B মিটার, যে এটার হচ্ছে গিয়ে তোমার দেখো এই যে পৃষ্ঠটা, এই পৃষ্ঠ ধরো এই পৃষ্ঠের উপর দাঁড়ায় আছে, ঠিক আছে। তো এই পৃষ্ঠের উপর দাঁড়ায় থাকলে তাহলে এই পৃষ্ঠের ক্ষেত্রফলটা কি হবে, এই পৃষ্ঠ থেকে দৈর্ঘ্য A প্রস্থ B, তাহলে এর ক্ষেত্রফল কি হবে AB, তাহলে AB এর মান তোমাকে দেওয়া আছে 48। তাহলে প্রথমে হচ্ছে গিয়ে প্রশ্ন মতে AB সমান হচ্ছে গিয়ে আমাদের 48 বর্গমিটার। ওকে, এরপরে আমাকে আরেকটা বিষয় দেওয়া আছে, সেটা হচ্ছে গিয়ে এর কর্ণ সমান আমরা কি জানি, কর্ণ সমান কিন্তু আমরা জানি √A² + B² + C কিন্তু উচ্চতা আমাকে দেওয়া আছে, উচ্চতা হচ্ছে কি আমাদের 3, তাহলে এটা কি হবে 3² মানে কত 9 সমান আমাকে দেওয়া আছে কর্ণ 13।
অতএব আমি এখান থেকে যেটা পাবো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 9 সমান এটাকে স্কোয়ার করে দেবো। তো 13কে যদি স্কোয়ার করে তাহলে হবে 169, আর এ হচ্ছে স্কোয়ার করার ফলে আমাদের রুটটা চলে গেছে। এরপরে আমাদের লিখতে পারবো দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 160। সো এই হচ্ছে একটা বিষয়। সো এখন এখান থেকে জাস্ট তুমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু দুইটা সূত্র তুমি জানো, একটা প্লাসের সূত্র একটা মাইনাসের সূত্র। তুমি যথাক্রমে একটা প্লাসের সূত্র তুমি ইউজ করবা, মাইনাসের সূত্র তুমি ইউজ করবা। তো আমি যদি প্রথমে প্লাসের সূত্রটা ইউজ করি তাহলে যেটা পাবো দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab সমান সমান 160। তাহলে আমরা এখান থেকে যেটা পাবো দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান 160 প্লাস 2ab। তো 160 2ab 2 ইন্টু কত হবে দেখো তো, এ বির মান কিন্তু আমাকে দেওয়া হচ্ছে 48, তাহলে 48। তো যেটা পাবো আলটিমেটলি এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা পেয়ে যাবো হচ্ছে গিয়ে 256। অতএব এ প্লাস বি সমান পেয়ে যাবো না কত, 16। তো দেখো একটা ইকুয়েশন কিন্তু আমরা পেয়ে গেছি। সিমিলারলি আমি যদি এখান থেকে করি দেখো একটা আমি যেটা পাবো এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা পেয়ে যাবো হচ্ছে কি 160। দেখো আগের বার এইটা যাই কি হয়ে গেছে, এখানে প্লাস হয়ে গেছে না, যে 2 × 40, এবার হয়ে যাবে মাইনাস। তো 160 মাইনাস 96, ঠিক আছে। তো এখন তুমি যেটা পেয়ে যাবা সেটা হচ্ছে গিয়ে অতএব এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে গিয়ে 64। অতএব এ মাইনাস বি সমান তুমি পেয়ে যাবা 8। তো এটা থেকে 2 নম্বর ইকুয়েশন। এখন তুমি সমীকরণ 1 এবং 2 একবার যোগ করবা, একবার বিয়োগ করবা। হ্যাঁ, তো অতএব সমীকরণ 1 প্লাস 2 যদি করি আমরা তাহলে দেখো যদি এ 1 প্লাস 2 করলে এই বি আর বি কাটা চলে যাবে, এ এবং এ কত হবে 2a, আর 16 আর 8 যোগ করলে হবে আমাদের 24। তাহলে এ সমান হবে আমাদের 12। আবার হচ্ছে গিয়ে বিয়োগ করবো 1 মাইনাস 2, 1 মাইনাস 2 যদি করি তাহলে কি হবে দেখো এ প্লাস বি, এখানে এটা এখন মাইনাস হয়ে যাবে আর বিটা কি প্লাস হয়ে যাবে। সো এ এবং এ কাটা চলে যাবে, আর থাকবে হচ্ছে আমাদের 2b সমান সমান 16 থেকে আমরা 8 বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে কত আমাদের 8। অতএব বি সমান আমরা পেয়ে যাবো কিন্তু 4। সো এইটাই কিন্তু আমাদের একটা আয়তকার ক্ষেত্রে যে বলা হচ্ছিল আয়তকার ঘনবস্তু, সেই আয়তকার ঘনবস্তুর থেকে দৈর্ঘ্য হবে আমাদের 12 মিটার এবং প্রস্থ হবে আমাদের 4 মিটার। সো এটা সুন্দর করে কিন্তু তোমরা অ্যান্সারটা লিখে দিবে। আমাদের পরবর্তী অঙ্কটি কিন্তু তোমাদের পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। একটি আয়তাকার কাঠের বাক্সের মাপ যথাক্রমে 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার, অর্থাৎ হচ্ছে একটা আয়তাকার যে ঘনবস্তু ছিল তার হচ্ছে যে তিনটা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, সেটা তোমাকে দেওয়া আছে 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার। এর ভেতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 88 বর্গ সেন্টিমিটার হলে বাক্সটির পুরুত্ব বা বাক্সটির কাঠের পুরুত্ব তোমাকে নির্ণয় করতে বলতেছে। মানে আমাকে মেন যে টুইস্ট এখানে সেটা হচ্ছে দেখো আমাকে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ঠিকই বলছে, বাট সেটা কার ক্ষেত্রফল, ভেতরের। এখন এই ভেতরের বাইরের এই ব্যাপারটা কি খেয়াল করে দেখো, এইটা হচ্ছে একটা আয়তাকার, ধর একটা আয়তাকার কাঠের বাক্স, এটা তুমি একটা ধরে নাও একটা আয়তাকার কাঠের বাক্স। সো এই অংশটা তখন কি হবে, কাঠ হয়ে যাবে না। কাঠের পুরুত্ব মানে কি বোঝায় জানো, এই অংশটুকু, এই অংশটুকু, এটাকে এগুলাকে বোঝাচ্ছে কাঠের পুরুত্ব, বা এই বক্সের পুরুত্ব, এই বক্সের পুরুত্ব হচ্ছে কি এইগুলা। সো তুমি প্রথমে যে কাজটা করে নিবা, ধরি কাঠের পুরুত্ব, ধরি বাক্সটির কাঠের পুরুত্ব সেটা কত আমাদের x সেন্টিমিটার, এটা ধরে নিলাম। ওকে, এখন এই ভেতরে দেখো তোমার আয়তাকার ঘনবস্তু যখন তুমি সমগ্র পৃষ্ঠ চিন্তা করবা তখন কিন্তু এই কাঠের যে পুরুত্ব সহ এই সম্পূর্ণ পৃষ্ঠটার ক্ষেত্রফল আমরা বুঝি, বাট ভেতরের ক্ষেত্রফল মানে কি বোঝায় জানো, ভেতরের ক্ষেত্রফল মানে যে ভেতরে যে জায়গাটা না, এই যে ধরো এটা আমি একটা ঢাকনাটা যদি ঢেকে দেই, ঢাকনাটা ঢেকে দেওয়ার পরে ভেতরে যে জায়গাটা থাকবে না, এর ক্ষেত্রফল আমাকে দেওয়া আছে 88 বর্গ সেন্টিমিটার। সো তুমি যখন এটা দেওয়া আছে তার মানে কি তোমাকে ভেতরের হচ্ছে গিয়ে যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেটা তোমাকে জানতে হবে। ভেতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কি হবে খেয়াল করে দেখো, এই পুরোটুকু তোমাকে ধরো দৈর্ঘ্য দেওয়া আছে 8 সেন্টিমিটার, এর চিন্তা করো, কিন্তু এই পুরোটুকু তোমাকে দেওয়া আছে কত 8 সেন্টিমিটার। খেয়াল করে দেখো পুরোটুকু তোমাকে দেওয়া আছে কত 8 সেন্টিমিটার, বাট তুমি যখন এই ভেতরেরটা চিন্তা করবা, ভেতরটা কিন্তু এই ভেতরে এইটুকু কিন্তু আর 8 সেন্টিমিটার হবে না। কেন হবে না, কারণ দেখো এই অংশটুকু এবং এই অংশটুকু কিন্তু আমার কি কাঠ, তাই না। সো আমরা যখন ভেতরের দৈর্ঘ্যটা বের করবো বাক্সটার, তখন কিন্তু এই এক্স এবং এই এক্সটা আমাকে বাদ দিতে হবে, কারণ এইটুকু এক্স তাহলে কত 2x তোমাকে বাদ দিতে হবে। তো তাহলে দেখো বাক্সটির ভেতরের দৈর্ঘ্য, তখন কি হয়ে যাবে, বাক্সটির ভেতরের দৈর্ঘ্য 8 - 2x সেন্টিমিটার। সিমিলারলি বাক্সটার ভেতরে প্রস্থ তুমি যখন চিন্তা করবা, প্রস্থ দেখো এই প্রস্থ হচ্ছে এটা হচ্ছে 6 সেন্টিমিটার,
কিন্তু ভেতরের পৃষ্ঠটা যখন তুমি চিন্তা করবে তখন কিন্তু এই অংশটুকু এবং এই অংশটুকু চলে আসবে। সো এইটুকু এক্স এই 2x তোমাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে প্রশ্ন হবে আমাদের 6 - 2x সেন্টিমিটার এবং বাক্সটির ভেতরের উচ্চতা এটাও হবে হচ্ছে কি আমাদের কত 4 - 2x, সবগুলো সেম সেন্টিমিটার। এখন এই যে তিনটা ভেতরের যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মিলে যে ক্ষেত্রটা তৈরি হয়েছে তার ক্ষেত্রফল দেওয়া আছে আমাকে 88। সো প্রশ্ন মতে আমাদের ক্যালকুলেশনটা একটু বড় হবে। প্রশ্ন মতে 2 × AB মানে কত 8 - 2x, তারপর হচ্ছে গিয়ে 6 - 2x AB প্লাস BC মানে 6 - 2x ইন্টু 4 - 2x, তারপর হচ্ছে গিয়ে CA মানে হচ্ছে গিয়ে 4 - 2x এবং A হচ্ছে গিয়ে আমাদের 8 - 2x। এইটুকু আমাকে দেওয়া আছে হচ্ছে গিয়ে 88। ওকে, এখন আমরা জাস্ট কিন্তু ক্যালকুলেশন করে দিব। ক্যালকুলেশনটা আমরা করে দিই, দেখো এই টুকে ওইটা বা এই টু পরে হিসাবে আমরা করে দেবো। আগে এখানে আমরা ক্যালকুলেট করে চলো। 6 × 8 = 48 48 মাইনাস হবে 8 × 2 = 16 আর 12 মানে 28, অর্থাৎ 28x প্লাস 4x² প্লাস 4 × 6 = 24, তারপরে 12 আর 8 অর্থাৎ 20, অর্থাৎ -20x প্লাস 4x² প্লাস এখানে 4 × 8 = 32 পাবা। এখানে হবে হচ্ছে গিয়ে 4 × 2 = 8 আর 16 24, অর্থাৎ -24x প্লাস 4x² সমান এই টুকে যখন আমি ভাগ করে দেবো তখন তুমি কি পেয়ে যাবো 44 পেয়ে যাবা। এখন হচ্ছে জাস্ট ক্যালকুলেশন করবো, দেখো 4x² কয়টা হয় 12x² লিখে ফেলো 12x² মাইনাস 28x - 20 থেকে -48, তাই না? -48 আর যদি 24 না তাহলে কি হবে -72, অর্থাৎ -72x প্লাস দেখো কি হয় 48 প্লাস 24 কত হয় 40 প্লাস 24 যদি আমরা যোগ করি তাহলে 72 এর সাথে যদি আমি 32 যোগ করি তাহলে হবে আমাদের 72 আর হচ্ছে গিয়ে 72 প্লাস 32 আমাদের হবে 104। কিন্তু এই 104 থেকে এই যে 44 কিন্তু যখন এই পাশে চলে আসবে বাম পাশে চলে যাবে তখন সেটা আবার মাইনাস হয়ে যাবে। তোমাকে আবার মাইনাস কি করতে হবে 44 করতে হবে, আলটিমেটলি পেয়ে যাবে তুমি 60, অর্থাৎ 60 = 0। এখন তুমি চাইলে 6 দিয়ে ভাগ করে দিতে পারো। 6 দিয়ে যদি ভাগ করে দাও আই গেস তাহলে হচ্ছে 2x² - 12x প্লাস 10। ওকে, তুমি 2 দিয়ে আবার ভাগ করে দিতে পারো। তো 2 দিয়ে যদি আবার ভাগ করে দাও তুমি পাবা x² - 6x প্লাস 5 = 0। এখন এটাকে যদি তুমি মিডল টার্ম করো, সো x² মাইনাস এটা হবে 5x - x প্লাস 5 = 0। অর্থাৎ তুমি যেটা পাবা x যদি কমন নাও x - 5 -1 কমন নিলে পাবা হচ্ছে কি x - 5 = 0। অথবা এটা কি লিখতে পারবা x - 5 = 0 অথবা x - 1 = 0, অথবা এখানে লিখতে পারবা x = 5, এটা লিখতে পারবা কি x = 1। সো x এর অর্থাৎ পুরো তো তুমি দুইটা পাইছো, একটা x = 5 একটা x = 1, দুইটাই ক্যান্সেল হবে না। এইটা আমাদের গ্রহণযোগ্য হবে না, এটা আমাদের কি গ্রহণযোগ্য হবে না, এটা লিখে দিবা গ্রহণযোগ্য নহে। কেন গ্রহণযোগ্য নহে দেখো আমাদের পুরুত্বটা কখনো উচ্চতা থেকে বড় হবে না বা প্রস্থ বা দৈর্ঘ্য থেকে কখনো পুরুত্বটা বড় হবে না। দ্যাটস ওয়াই আমাদের উচ্চতা কিন্তু এখানে 4 সেন্টিমিটার, এখন পুরুত্ব যদি 5 সেন্টিমিটার হয় সেটা বাস্তবে পসিবল না, সো এটা আমাদের গ্রহণযোগ্য হবে না। তো আমাদের কাঠের যে পুরুত্বটা সেটা কিন্তু আমাদের 1 সেন্টিমিটার। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো যথাক্রমে 25 মিটার 6 মিটার এবং 30 সেন্টিমিটার। একটি ইটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 10 সেন্টিমিটার 5 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার। দেওয়ালটি ইট দিয়ে তৈরি করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা কত? সো অঙ্কগুলো এই ধরনের অঙ্কগুলো পরীক্ষায় বেশি এসে থাকে এবং এই টাইপের অঙ্ক কিন্তু তোমাকে আমি বর্গক্ষেত্রের সময় একটা করাইছি যে কয়টা ইট লাগবে বা ইটের সংখ্যা কত। সো এখানে যে বিষয়টা তোমাকে করতে হবে যে দেওয়ালের আয়তন বের করবা, দেন হচ্ছে কি ইটের আয়তন বের করবা, তারপরে দেওয়ালের আয়তন ইটের আয়তন দ্বারা ভাগ করলে কিন্তু তোমার ইটের সংখ্যাটা চলে আসবে। তো চলো আমরা হচ্ছে কি আমাদের প্রথমে যেটা দেওয়া আছে ইটের দেওয়ালের দৈর্ঘ্য আমাকে দেওয়া আছে কত 25 মিটার। দেওয়ালের উচ্চতা আমাকে দেওয়া আছে 6, উচ্চতা দেওয়া আছে আমার কত 6 মিটার এবং পুরুত্ব আমাকে দেওয়া আছে, দেওয়ালের পুরুত্ব কিন্তু দেওয়া আছে 30 সেন্টিমিটার। এখানে খুবই কেয়ারফুল থাকতে হবে, এখানে অবশ্যই তুমি 30 সেন্টিমিটার রাখতে পারবা না, এখানে তোমাকে সেটা কি করতে হবে মিটারে নিতে হবে। তাহলে তুমি মিটারে নাও তাহলে হবে 0.3 মিটার, একসাথে ভাগ করে দিতে হবে। তো এখন তুমি কিন্তু অতএব দেওয়ালের আয়তন বের করে ফেলতে পারবা। অতএব দেওয়ালের আয়তন এটা কি হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা বা দৈর্ঘ্য উচ্চতা পুরুত্ব গুণ করে দিবা 25 × 6 × 0.3 ঘন মিটার বা মিটার কিউব। তোমরা অবশ্যই ঘন মিটার লিখবা। সো এটা আমরা ক্যালকুলেট করে দিই 25 × 6 × 0.3 তোমরা পেয়ে যাবো 45। তো এটা আমাদের 45 মিটার কিউব। সিমিলারলি আমরা কিন্তু ইটের জন্য বের করে ফেলবো। ইটের
ইটের দৈর্ঘ্য আমরা বের করে ফেলতে পারবো কত। দেখো ইটের দৈর্ঘ্য আমাকে দেওয়া আছে 10 সেন্টিমিটার, যেটা বেসিক্যালি 0.1 মিটার। এরপরে ইটের প্রস্থ এটা আমাকে দেওয়া আছে 5 সেন্টিমিটার, এটা আমাদের 0.05 মিটার হবে। এবং আমাদের ইটের উচ্চতা আমাকে দেওয়া আছে হচ্ছে গিয়ে 3 সেন্টিমিটার, এটা বেসিক্যালি 0.03 মিটার। একটা বিষয় এখানে খুবই যে ভাই এখানে কি আমাকে মিটারে নিতে হবে না, আমি দেখো এখানে বরং আমার আরও কঠিন হয়েছে। তুমি হচ্ছে গিয়ে চাইলে প্রতিটাকে সেন্টিমিটারে তুমি নিতে পারো, কোনো সমস্যা নাই। যে এই দুটাকে মিটারে দেওয়া আসছে, তুমি চাইলে এই দুটাকে সেন্টিমিটারে নিতে পারো, সেক্ষেত্রে আমার ক্যালকুলেশনটা বড় হয়ে যাবে। আর আমি মিটারে নেওয়াতে আমার ক্যালকুলেশনগুলো আবার ছোটো হয়ে যাবে, ঠিক আছে। সো অতএব ইটের আয়তন কী হবে, ইটের আয়তন হবে আমাদের 0.1 গুণন 0.05 গুণন 0.03 মিটার কিউব। সো তুমি জাস্ট ক্যালকুলেট করে দাও, ক্যালকুলেট যদি করে দাও 0.1 গুণন 0.05 গুণন 0.03, সো পেয়ে যাওয়া হচ্ছে গিয়ে 1.5 ইন্টু 10⁻⁻4। বেশ ছোটো একটা মান পাইছো, 1.5 ইন্টু 10⁻⁻4 মিটার কিউব। অতএব আমরা এখন কী করবো, অতএব ইট লাগবে। অতএব ইটের সংখ্যা আমরা কীভাবে বের করব, ইটের সংখ্যা আমরা বের করব দেওয়ালের আয়তন, অর্থাৎ 45কে ইটের আয়তন দ্বারা, অর্থাৎ 1.5 ইন্টু 10⁻⁻4 দ্বারা ভাগ করে দেবো। সো এখানে ভাগ করে দাও, 45 ভাগ অ্যান্সার, অর্থাৎ হচ্ছে গিয়ে 30,000, 3 লাখ তুমি পেয়ে যাচ্ছ। 1 10 17 খাতা দুটো, হ্যাঁ 3 লাখ তুমি পেয়ে যাচ্ছ। সো 1 2 3 4 5, 1 2 3 4, হ্যাঁ এতটি ইট কিন্তু তোমার লাগবে এই দেওয়ালটা তুমি যদি ইট দিয়ে তৈরি করতে চাও, ঠিক আছে। আমাদের পরবর্তী অঙ্কটি ঘনক সংক্রান্ত, এবং আমাকে বলা আছে একটি ঘনক আকৃতির বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল যখন বলবে আমরা সমগ্র পৃষ্ঠতলই বুঝে নিব। তো সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমাকে দেওয়া আছে 2400 বর্গ সেন্টিমিটার, এর কর্ণের দৈর্ঘ্য আমাকে নির্ণয় করতে বলছে। তো আমরা কিন্তু জানি একটি ঘনকের ধরি আমরা ঘনকের হচ্ছে গিয়ে একটি বাহুর দৈর্ঘ্য এ, ধরি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার। সো একটা বাহুর দৈর্ঘ্য যদি এ সেন্টিমিটার হয়, তাহলে ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কিন্তু আমরা কি জানি 6a²। সো তুমি কিন্তু লিখতে পারবা প্রশ্ন মতে এটা হবে কত আমাদের 6a², অর্থাৎ সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 6a², তোমাকে দেওয়া আছে কত 2400, অতএব a² সমান হবে হচ্ছে কি আমাদের 400, এর মান হবে আমাদের 20, অর্থাৎ তুমি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য সেটা কিন্তু পেয়ে গেছো 20 সেন্টিমিটার। মানে একটা বাহুর দৈর্ঘ্য তুমি জানবা, তখন কিন্তু ঘনকের কর্ণের দৈর্ঘ্য বের করা তোমার কাছে কোনো ব্যাপারই হবে না। অতএব কর্ণের দৈর্ঘ্য আমরা কি জানি, কর্ণের দৈর্ঘ্য, এবং অবশ্যই এটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য, সেটা হবে √3a, তাহলে √3 গুণন 20। তাহলে তুমি ক্যালকুলেট করে দাও, ইচ্ছা করলে এটাও অ্যান্সার রাখতে পারো, বা তুমি দশমিক নিতে চাও 20 √3, এটা 20 √3, ওকে। তো চলে আসবে আমাদের 34.64 সেন্টিমিটার। এটাই হবে কিন্তু আমাদের ঘনকের কর্ণের দৈর্ঘ্য। সিমিলার আরও একটি অঙ্ক, অর্থাৎ একটি ঘনক আকৃতির বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল আগের বার দেওয়া ছিল 2400 বর্গ সেন্টিমিটার, এবার আমি তোমাকে আরও ছোটো করে দিচ্ছি 96 বর্গ সেন্টিমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত। সো ঠিক আগের অঙ্কটা আমি ঠিক যেভাবে করছি তুমি সিমিলারলি সেইভাবে করে পাশে কিন্তু নিজ দায়িত্বে ম্যাথটি করে ফেলবে। ঘনক সংক্রান্ত পরবর্তী ম্যাথটি আমরা দেখে ফেলবো। এখানে বলেছে কোনো ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য 8√2 সেন্টিমিটার, এর কর্ণের দৈর্ঘ্য এবং আয়তন নির্ণয় করো। সো তোমাকে এই যে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, ভাই আমাকে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে আবার কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে না, বিষয়টা এমন না। তোমাকে দেখো একটা ঘনকেরও কিন্তু সেই আয়তাকার ঘনবস্তু পর্যন্ত 6টা পৃষ্ঠই থাকবে। পার্থক্যটা কি, এটা হচ্ছে একটা আয়তাকার ঘনবস্তু, এইটা একটা ঘনকের পার্থক্য কি, যে দেখো এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ সমান না, বাট একটা ঘনকের ক্ষেত্রে সেটা কি হবে, এই যে দৈর্ঘ্য আর প্রস্থটা কি হবে, সমান হবে, এইটুকুই তো ডিফারেন্স। সো এই যে একটা ঘনকের যে কোনো একটা পৃষ্ঠ, তুমি ধরো এই পৃষ্ঠটাই ধরো, তুমি এই যে পৃষ্ঠটা ধরো, বা এই পৃষ্ঠটা তুমি দেখো, এই পৃষ্ঠটার তোমাকে কর্ণ, এই পৃষ্ঠটার কর্ণ কি হবে, এই যে জাস্ট একটা কর্ণ তুমি টানবা, এই পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য তোমাকে দেওয়া আছে 8√2 সেন্টিমিটার। আর তোমাকে যেটা বের করতে বলছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য তোমাকে বের করতে বলছে, এবং ঘনকের আয়তন তোমাকে বের করতে বলছে। একটা বিষয় কিন্তু খুবই কমন সেন্স, যে যখন হচ্ছে গিয়ে দৈর্ঘ্য আর প্রস্থটা যখন সমান হয়ে যাবে, তখন কিন্তু দেখো এই যে পৃষ্ঠটা কিন্তু একটা বর্গক্ষেত্র হয়ে যাবে। এটা কিন্তু তুমি বুঝতেই পারো যে দেখুন এই দৈর্ঘ্য আর প্রস্থ সমান হয়ে যাবে, তখন এই যে পৃষ্ঠটা তখন কি হয়ে যাবে, একটা বর্গক্ষেত্র হয়ে যাবে। সো তুমি প্রথমে ধরি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ, ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ, এটা তুমি ধরে ফেলা, ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার। এখন তাহলে এই যে পৃষ্ঠটা, এই পৃষ্ঠে দেখো দৈর্ঘ্য এ প্রস্থ এ, সেটার ক্ষেত্রফলটা কি হবে a², এবং এটার কর্ণের দ্রাপ, এটা দেখুন একটা বর্গক্ষেত্র হয়ে যাবে,
তখন এর কর্ণ দৈর্ঘ্য কি হবে, ওই যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র হবে, তাহলে কি সেটা √2a। তাহলে সেটা কিন্তু তোমাকে দেওয়া আছে যে কোনো একটা পৃষ্ঠে, ধরো এই যে পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য তোমাকে দেওয়া আছে 8√2, তার মানে কি এই পৃষ্ঠটার কর্ণের কি হবে, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান, তাহলে √2a। তাহলে হবে প্রশ্ন মতে 8 √2 সমান সমান কিন্তু √2a। সো √2 কাটা চলে যাবে, a সমান হবে আমাদের 8 সেন্টিমিটার। তাহলে কিন্তু আমি বর্গক্ষেত্রে ঘনক্ষেত্র হচ্ছে গিয়ে এক প্রতিটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি। এখন কর্ণ আর হচ্ছে গিয়ে আয়তন আমার কাছে বের করার কোনো ব্যাপারই না, অতএব হবে কর্ণের দৈর্ঘ্য এটা হবে হচ্ছে গিয়ে আমাদের √3a, অর্থাৎ √3 × 8, এবং এটা হবে আয়তন হবে 8 কিউব, তাহলে এটা হবে 512 ঘন সেন্টিমিটার। হ্যাঁ, আর এটা যদি তুমি ক্যালকুলেট করে দাও 8√3 তুমি পেয়ে যাবা হচ্ছে গিয়ে 13.85 সেন্টিমিটার। আশা করি বিষয়টা খুবই সহজ, তারপরও একটু বোঝানোর ছিল, আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখন আমরা বেলন বা সিলিন্ডার সম্পর্কে জানবো। একটি আয়তক্ষেত্রের যে কোনো একটি বাহুকে অক্ষ ধরে আয়তক্ষেত্রটিকে ওই বাহুর চতুর্দিকে ঘোরালে যে ঘনবস্তু সৃষ্টি হয় তাকে আমরা বলি বেলন বা সিলিন্ডার। দেখো আমি নীল কালি দেখে আয়তক্ষেত্র এঁকিয়ে রেখেছি, এই আয়তক্ষেত্রে এই বাহুটাকে আমি স্থির রাখবো বা এই বাহুটাকে আমি অক্ষ ধরবো। তো এই বাহুটাকে অক্ষ বা আমি স্থির যদি রাখি, এরপরে আমি যেটা করব, এই বাকি যে আয়তক্ষেত্রের যে অংশটুকু আছে সেটাকে আমি চারদিকে ঘোরাবো। চারদিকে ঘোরালে যে ক্ষেত্রটা আমি পাবো এটাই পাবো কিন্তু একটা আয়তকার একটা বেলুন বা একটা ঘনবস্তু, বা যেটাকে আমরা সিলিন্ডারও বলে থাকি। সো এই ঘনবস্তুর দেখো আয়তক্ষেত্রে দুইটা সমান্তরাল বাহু ছিল, এই একটা বাহু এবং এই বাহুটা কিন্তু আমরা স্থির ধরছিলাম। তো যেটাকে আমরা স্থির ধরছিলাম সেটাকে আমরা কি বলবো, অক্ষ বলবো। আর বাকি যে এই অক্ষের সমান্তরাল যে বাহুটা আয়তক্ষেত্রের চতুর্দিকে ঘুরছে, এই বাহুটাকে বলবো আমরা সৃজক বা উৎপাদক রেখা। এই বেলুনটার দুইটা পৃষ্ঠ আছে, দেখো উপরে এবং নিচে দুইটা পৃষ্ঠ আছে, এটাকে বলবো আমরা বৃত্তাকার তল। এবং বুঝতে পারছো যে এটা একটা বৃত্তাকার একটা শেপ তৈরি হবে, সো বৃত্তাকার তল, এটাও একটা বৃত্তাকার তল। আবার এটা দেখো যেহেতু এই তলটার উপরেই এই বেলুনটা দাঁড়ায় আছে, সেটাকে আমি ভূমি বলতে পারি। এবং এই যে অংশটুকু মাঝের যে অংশটুকু, এই মাঝের যে অংশটুকু এটাকে বলে আমরা বক্রতল বা বক্র পৃষ্ঠ। তো এখানে আমরা বিভিন্ন ডাইমেনশন বা বিভিন্ন মাত্রা আমরা এখন নির্ণয় করবো। যেমন ভূমির ক্ষেত্রফল কি হবে, যে আমরা ধরে নিলাম যে এই যে বৃত্তাকার যে অংশটা, এটা এ হচ্ছে কি, ব্যাসার্ধ হচ্ছে কি আর, ব্যাসার্ধ আমরা কত ধরে নিলাম, ব্যাসার্ধ ধরে নিলাম আমরা আর। তাহলে ভূমির ক্ষেত্রফল কি হবে আমাদের, দেখো এই ভূমির ক্ষেত্রফল মানে কি, এই অংশটুকুর ক্ষেত্রফল কি হবে, এর ব্যাসার্ধ কোন একটা বৃত্তাকার ক্ষেত্রের যদি ব্যাসার্ধ হয় আর, ক্ষেত্রফল হবে πr²। সো ভূমির ক্ষেত্রফল হবে πr², কোনো সন্দেহ নাই। এরপর আমাদের বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল। বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল মানে কি, দেখো বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল মানে এই অংশটুকু, এই যে মাঝের যে অংশটুকু দেখতেছো না, এই মাঝের অংশটুকু তোমার দেখে হয়তো মনে হচ্ছে না মাঝের অংশটুকু বৃত্তাকার, বাট এটা আসলে একটা বৃত্তাকারই হবে। ঠিক আছে, তো একটা বৃত্তাকার তুমি একটা পৃষ্ঠ চিন্তা করো, এভাবে ঘুরে ঘুরে হচ্ছে গিয়ে বড় হচ্ছে, তুমি আমার কিছু চিন্তা করো। এখন আমরা বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল সম্পর্কে জানবো। তো দেখো এইটা হচ্ছে কি আমার কাছে একটা বেলুন। হ্যাঁ, দেখো এই যে শেপটা তুমি দেখো তাহলে বুঝতে পারবে এটা একটা আমাদের বেলুন। এই দেখো এই বেলুনটা এটার উপর দাঁড়ায় আছে, যেটাকে আমরা ভূমি বলতেছিলাম, যেটা আমরা নির্ণয় করলাম πr²। এটা আমাদের বক্রপৃষ্ঠ, এবং এই দেখো এই একটা বৃত্তাকার তল, এই একটা বৃত্তাকার তল। ঠিক আছে, আর বক্রপৃষ্ঠ কোনটাকে বলবো, যে মাঝের যে অংশটুকু এটাকে বলবো আমরা বক্রপৃষ্ঠ। তো এই বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কি হবে, দেখো ক্ষেত্রফল কিন্তু আমাদের 2 ডাইমেনশন, মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ বা দৈর্ঘ্য গুণন উচ্চতা বা প্রস্থ গুণন উচ্চতা। ঠিক একমাত্রিক বা সরলরৈখিক ক্ষেত্রে যেটাকে তুমি দৈর্ঘ্য বলো, এই বৃত্তাকার ক্ষেত্রে কিন্তু সেটা পরিধি। কথাটা আমি আবার বলি, তুমি সরলরৈখিক ক্ষেত্রে যেটাকে তুমি দৈর্ঘ্য বুঝো, বৃত্তের ক্ষেত্রে সেটা কি পরিধি। না মানে বৃত্তের দৈর্ঘ্য কি হবে, বৃত্তের দৈর্ঘ্য হবে তাহলে 2πr। তুমি খেয়াল করে দেখো এর ক্ষেত্রফল আমি বের করবো কিভাবে, যে এর দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। তো এর খেয়াল করে দেখো, তুমি যেখান থেকে একটা স্লাইস কেটে নাও, ওই স্লাইসটার দৈর্ঘ্য কত হবে 2πr। তাহলে এটা হবে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হবে 2πr। এটাই কি, তাহলে দৈর্ঘ্য ওই স্লাইসটার। আর উচ্চতা দেখো এখান থেকে এতটুকু হবে উচ্চতা, এই উচ্চতা যদি h হয় তাহলে হবে 2πr × h। এটা হচ্ছে আমাদের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। এরপরে আমরা হচ্ছে গিয়ে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বের করব। সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল মানে কি, এই একটা সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল মানে এই একটা তল এবং মাঝের অংশটুকু, তাই না। সো এটা হবে দেখো ওই বৃত্তাকার তল যেটা, সেটা হবে πr²। এটা ভূমি, সেটা হবে πr², আর একটা হবে 2πr × h। সো যেটা পাচ্ছ আলটিমেটলি 2πr² প্লাস 2πrh। এখন তুমি এখান থেকে ইচ্ছা করলে 2πr কমন নিতে পারো, তাহলে কমন থাকবে হচ্ছে r প্লাস h। এই হচ্ছে কি তোমার সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। আরেকটা হচ্ছে কি আমাদের আয়তন। সেম জিনিসটা হচ্ছে কি আমি যেটা
বের করছি কার জন্য, এই বক্রবৃত্তের ক্ষেত্রফল বের করছি, এখন আমি এটা আয়তনটা বের করব। হ্যাঁ, আয়তন কিন্তু আবার হচ্ছে 3 ডাইমেনশনাল, এটা দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা 3টা মাত্রা থাকবে, তাই না? তো এটা আমি এখন কিভাবে বের করতে পারবো? আগেরবার যেটা দৈর্ঘ্য এবং প্রস্থ বের করতেছিলাম বা দৈর্ঘ্য ইনটু উচ্চতা বের করতেছিলাম, এখন কিন্তু আমাকে ক্ষেত্রফল ইনটু উচ্চতা বের করতে হবে। তো তুমি দেখো এই যে কোনো একটা স্লাইড যদি তুমি চিন্তা করো, যে কোনো একটা স্লাইড যদি তুমি চিন্তা করো, এই একটা স্লাইস, এই যে দেখো এই একটা স্লাইস, এই একটা স্লাইস, ভাই আমি যে একটা দাগ দিলাম, এই একটা দাগের ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কোয়ার। জাস্ট তুমি চিন্তা করো, এই যে যতটুকু দাগ দিয়েছি জাস্ট ওই অংশটুকু তুমি চিন্তা করবা, যে এখানে একটা অংশ ভাইয়া দাগ দিছে, এটার ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার। সো এমন তুমি কতটুকু জায়গা জুড়ে ক্ষেত্রফল পাবা? এই এমন তুমি দেখো, এই যে আমি যেমন বৃত্তাকার যে দাগটা আঁকলাম, এই যে বৃত্তাকার যে একটা এক পাক আমি ঘুরলাম, এই যে হাতে দেখো বৃত্তাকার এক পাক ঘুরতেছে, এবং কতটুকু জায়গা জুড়ে আমি ঘুরতে পারবো? এই এখান থেকে ঠিক এই পর্যন্ত, যে এখান থেকে একদম ভিতরে এই বিন্দু পর্যন্ত আমি ঘুরতে পারবো। সো এই উচ্চতাটা কত হবে? ক্ষেত্রফল তো পাই আর স্কোয়ার, উচ্চতাটা কি হবে? এইচ। তার মানে আয়তনটা কি হবে আমাদের? পাই আর স্কোয়ার, অর্থাৎ ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, পাই আর স্কোয়ার এইচ। তো এইটাই হবে আমাদের আয়তন। তো এই হচ্ছে আমাদের একটা বেলুনের ভূমির দৈর্ঘ্য, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল এবং আমাদের একটি আয়তন। এটা তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। বেলুন সংক্রান্ত প্রথম ব্যক্তি আমাকে বলতেছে একটি সমবৃত্তভূমিক বেলুনের উচ্চতা 10 সেন্টিমিটার এবং ভূমির ব্যাসার্ধ 7 সেন্টিমিটার, এর আয়তন এবং সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বের করছো। আমরা কিন্তু জানি যে একটি বেলুনের উচ্চতা, আমরা ধরি বেলুনের উচ্চতা এইচ, ধরি বেলুনের উচ্চতা সেটা হচ্ছে আমরা কত ধরে নিব? এইচ হচ্ছে গিয়ে কত আমাদের দেওয়া আছে? 10 সেন্টিমিটার। এবং বেলুনের ভূমির ব্যাসার্ধ সেটা আমরা কত জানি? আর ধরছিলাম। সো আর সমান হচ্ছে কত আমাদের? 7 সেন্টিমিটার। এখন হচ্ছে আমাকে এর আয়তন বের করতে বলছে এবং সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বের করছে। এটা আমার কোনো ব্যাপারই হবে না, কারণ আমাদের আয়তন সমান কি জানি আমরা? আয়তন সমান আমরা জানি পাই আর স্কোয়ার এইচ। সো এখানে একটা মান বের করব এবং হচ্ছে গিয়ে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল সেটা কি হবে? সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা কি জানি? সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল জানি 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। এখন জাস্ট মান বসাও, পাই আর এর মান কত? 7, তো 7 স্কোয়ার ইন্টু এইচ, এইচ হচ্ছে গিয়ে 10। এরপর এখানে তুমি মান বসাও 2 পাই আর হচ্ছে গিয়ে আমাদের 7, এটা হবে 7 প্লাস 10। সো এখন একজন বলতে পারো যে ভাইয়া এগুলাকে মিটারে নিলেন না যে? সো মিটারে নেওয়া কোনো বাধ্যতামূলক না, তুমি ক্যালকুলেট করো। এটা হচ্ছে গিয়ে আয়তন আসবে ঘন সেন্টিমিটার এককে আসবে, এবং বর্গ সেন্টিমিটার এককে আসবে, কোনো সমস্যা হবে না। সো পাই ইন্টু আর স্কোয়ার মানে 49 গুণন 10। সো এটা তুমি পেয়ে যাবা হচ্ছে গিয়ে 1539.38, 1539.38, এবং এটা অবশ্যই ঘন সেন্টিমিটার। এবং এটা যদি ক্যালকুলেট করো 17 গুণন 7 গুণন 2 পাই, সো এটা আমরা পেয়ে যাবো 747.69, 747.69, এটা আমরা বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, সো এইটাই কিন্তু আমাদের হবে বেলুনের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, এটা হবে আমাদের আয়তন। বেলুন সংক্রান্ত সর্বশেষ ম্যাথটি আমরা এখন করে ফেলবো। আমাদের এখন বলতেছে একটি বেলুনের বক্রতলের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার এবং এর আয়তন 150 ঘন সেন্টিমিটার। বেলুনের উচ্চতা এবং ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। তো আমরা প্রথমে যে কাজটা করে নিব, যে ধরি বেলুনের উচ্চতা এটা কত হবে আমাদের? 8 সেন্টিমিটার, এবং ভূমির ব্যাসার্ধ তুমি ধরে নাও আর, ভূমির ব্যাসার্ধ আর সেন্টিমিটার। এখন তুমি কিন্তু জানো যে একটা বেলুনের আয়তন কি হয়? পাই আর স্কোয়ার। তো পাই আর স্কোয়ার এইচ। তো তুমি কিন্তু লিখতে পারবা প্রশ্ন মতে পাই আর স্কোয়ার এইচ, এটা তোমাকে দেওয়া আছে 150। আয়তন, বেলুনটার আয়তন তোমাকে দেওয়া আছে 150। সো একটা ইকুয়েশন। আরেকটা ইকুয়েশন তোমাকে দেখো, বেলুনের বক্রতলের ক্ষেত্রফল। আমাদের কিন্তু বেলুনের বক্রতলের ক্ষেত্রফল জানি 2 পাই আর এইচ। সো আবার একটা জানি আমরা কি? 2 পাই আর এইচ, এটা আমরা দেওয়া আছে আমাদের 100। সেটা আমাদের 2 নম্বর ইকুয়েশন। এখন আমরা সমীকরণ 1/2 করে দিব। ভাগ যদি করে দিই, দেখো কি হয়? পাই আর স্কোয়ার এইচ ভাগ 2 পাই আর ইন্টু এইচ সমান সমান আমাদের থাকবে 150 যদি আমি 100 দ্বারা ভাগ করি তাহলে হবে 3/2, 50 দিয়ে কাটাকাটি করে দিলে এইচ কাটা আর পাই কাটা, তাহলে এখানে হচ্ছে কি আমাদের আর থাকবে, তাহলে এখানে আর একটা নিচে একটা 2 থাকবে, তাহলে আর সমান হবে আমাদের 2 × 3/2। এই 2টা এখানে চলে যাবে। ঠিক আছে, সো আলটিমেটলি আর সমান আমরা পেয়ে যাচ্ছি 3 সেন্টিমিটার। আমরা কিন্তু খুব সহজে আর এর ভ্যালুটা ক্যালকুলেটর দ্বারা বের করে ফেলছি। এখন আর এর মানটা আমরা 1 বা 2 যে কোনো এক জায়গায় বসালে তুমি হচ্ছে গিয়ে এইচ এর মানটাও পেয়ে যাবা। অতএব আর এর মান তুমি যদি 2 নম্বর ইকুয়েশনে বসাই, আমরা 2a বসিয়ে পাই, 2 নং বসিয়ে পাই, সেটা কত লিখবো আমরা? 2 পাই। আর এর মান হচ্ছে আমরা পাইছি কত? 3
ইন্টু এইচ সমান হচ্ছে গিয়ে 100। সো এইচ সমান কী হবে 100 ভাগ 2 পাই ইন্টু 3 কত হবে 6 পাই, তাহলে 6 পাইতে ভাগ করে দাও এবং এটা ক্যালকুলেটার দিয়ে করে দাও তুমি 100 ভাগ 6 পাই, 100 ভাগ 6 পাই, তুমি পেয়ে যাও 5.30 সেন্টিমিটার। সো এটাই কিন্তু আমাদের অ্যান্সার, অর্থাৎ আমরা বেলনের উত্তর এবং ভূমি ব্যাসার্ধ সবই কিন্তু আমরা নির্ণয় করতে পেরেছি এবং এরই মাধ্যমে কিন্তু আমাদের 16.4-এর একটা চমৎকার লেকচার তোমরা কমপ্লিট করে ফেললে এবং এই পরবর্তী লেকচারটি কিন্তু আমরা পুরো পরিমিতির ওপর সৃজনশীল সিকিউ আমাদের লেকচারটি হবে। তো ততক্ষণের মধ্যে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ।